Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রাজা গোলাম রব্বানী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিটিজেন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে। এই নাগরিক সংলাপে আমরা সাধারণত আলোচনা করি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্লেষণ নিয়ে। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে যাকে উপস্থাপন করব তিনি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ বলবো এবং সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে, বিশেষজ্ঞ আইনজ্ঞ জনাব শেখ মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং অনুষ্ঠানে যারা আজকে দেখছেন সবাইকে অভিনন্দন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়গুলোর একটু সারসংক্ষেপ আপনাকে আলোকপাত করতে চাই। তার মধ্যে প্রথম হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে। আপনি জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচনের দিন তারিখ এবং রূপরেখা। দ্বিতীয়ত হচ্ছে ডক্টর ইউনূস সরকার আসলে কি চাচ্ছেন? উনি কি এই সাবেক ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বহাল রাখতে চাচ্ছেন নাকি পরিবর্তন চাচ্ছেন? এবং এই সংস্কার যদি পরিবর্তনই চান তাহলে সংস্কার কেন বিলম্বিত হচ্ছে? আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে চলেছে? আমরা প্রথমেই এই শেষের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আপনি দেখেছেন যে গত বছর একটি রক্তক্ষয়ী বিপ্লবের পর আওয়ামী লীগ পতিত স্বৈরাচার এরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে বাংলাদেশে ফেরত আসার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তার একটি প্রমাণ গতকালকেও আপনারা দেখেছেন। মঞ্চ ৭১ নামে একটি ভুইফোর সংগঠন, তারা একটি আলোচনা সভায় আয়োজন করেছিল গতকালকে এবং সেখান থেকে সাবেক এক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের, তাকে সহ তার সাঙ্গপাঙ্গদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। সো আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে চলেছে এই সমস্ত সিমটম দেখে? ধন্যবাদ। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ চলে গেছে? না, সেটা তো অবশ্যই না। সরকারের ফিরে আসার তো প্রশ্নই আসে না। তারা আমাদের মধ্যেই আছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহুবার বলেছে তারা আমাদের মধ্যেই আছে, তোমাদের মধ্যেই আছে, এভাবে তিনি বলেছেন একাধিক সাক্ষাৎকারে। তো তিনিও জানেন যে তারা এখানে রয়েছে। আর সরি, যে জিনিসটা হচ্ছে আপনার অবশ্যই খেয়াল আছে যে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরা কিন্তু ওই বংশের সন্তান এবং তারা নিজেরাও কিন্তু কাবা শরীফের রক্ষণাবেক্ষক ছিলেন এবং বিভিন্ন সময় যখন তীর্থযাত্রীরা আসতো তাদের কিন্তু দেখাশোনা করতেন। তার মাইনে কিন্তু তারা কিন্তু এমন কোন পুতু পবিত্র মানুষ হয়ে যাননি যে তাদেরকে পূজা করতে হবে। আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যেও এরকম কিছু লোক আছে যাদেরকে আমরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার নাম শুনলেই আমরা মনে হয় যেন পারলে কোরআন শরীফের মতো চুম্মা দিয়ে তাদেরকে আলাদা একটা মানে বেহেশতের খুশবু দিয়ে আমরা জনগণের সামনে উপস্থাপন করা শুরু হয়েছে। এই যে একটা জিনিস, কারণ মুক্তিযুদ্ধে তো অনেক চোর ডাকাইত গেছে, এখন তার জন্য তো তাদেরকে আমরা আলাদাভাবে তো মূল্যায়ন করতে পারি না। কিন্তু ঘটনা হলো মুক্তিযুদ্ধ ছিল কয়জন এবং মুক্তিযুদ্ধের শহীদ কয়জন, এইগুলার যতদিন পর্যন্ত মীমাংসা না হবে মুক্তিযুদ্ধ নিয়ে যারাই বেশি চেতনা ভাব দেখাবে এরা সব হলো ভারতীয় দালাল। তো এদেরকে আমরা ওইভাবে যদি মূল্যায়ন করতে না পারি তাহলে কিন্তু ওই বিষ কিন্তু আবার ফেরত আসবে এবং সেই বিষ কিন্তু পুরো জাতির শরীরে ছড়িয়ে যাবে। এটা বিভিন্ন নামে আসবে, তারা মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধের চেতনা, ৭১, মঞ্চ ৭১, নানানবিধ ভাবে এরা ফিরে ফিরে আসার চেষ্টা করবে এবং তাদের অনেক সময় দেখবেন এদের কথাবার্তা এত সুশীল সুলভ যে আপনার মনে হবে যেন আহা, এরকম একটা সুন্দর মানুষকে আমি রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমি আঘাত করছি, তাকে আমি অন্তরীণ করছি, এ তো এমন কিছু করতে চাইনি, এ হয়তো একটু দোয়া দরুদ পড়তে আসছে। ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেও ছিল কালকে। আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, এরকম সে বারবার বলতেছিল। তো এই যে কুসুম কুসুম চেতনা এবং কুসুম কুসুম একটা বয়ান জাতির মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে,
এই এই জিনিসটা কিন্তু ওই অল্প কিছু লোকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কারণ পুরো জাতি 17 বছরের যে দগদগে ঘা, এ থেকে এত সহজেই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সমস্যা একটাই, যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবটা এলিটরা দখল করেছে, আর এলিটদের কোনো চরিত্র নাই, এলিট শ্রেণীর কোনো চরিত্র নাই। এরা যখন দেখে আপনার আমার বা ওই বাচ্চাদের মতো গরিব ঘরের সন্তানরা যখন এগিয়ে আসে, তখন তারা কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ করে, এবং কিন্তু তাদের পিছনে ব্যানার থাকে মুক্তিযুদ্ধ, আর সামনে আপনাকে বানাবে রাজাকার, আমাকে বানাবে রাজাকার, যে কেন তোমরা কালকে নাস্তা খাইতে পারো না, আজকে কেন হাঁসের মাংস খাবা, তুমি শালা ফকিন্নির বাচ্চা, তুমি ফকিন্নি থাকবা। আমি হইলাম গিয়ে এলিট শ্রেণীর প্রতিভু, আমি এলিট শ্রেণীর সন্তান, এলিট শ্রেণীর প্রতিনিধি, তাই তোমার এখানে কোনো অধিকার নাই রাজনৈতিক বক্তব্য দেওয়ার। এবং দেখবেন এরা কিন্তু ওই বিতর্কিত বসুন্ধরা বলেন, ওই বিতর্কিত অমুক বলেন, যারা অলিগার্ক, যারা লুটপাট করেই সম্পদের মালিক হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়েছে, এখন এইগুলা প্রতিষ্ঠান, অনেক লোকের চাকরি, এই দোহাই দিয়ে আজকে কিন্তু লুটপাটের সহযোগী হিসেবে বিভিন্ন রাজনৈতিক কোটারি কিন্তু এগুলো ঢুকে গেছে। সব কিন্তু এই 71 বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এই লুটপাট বলেন, এই সমস্ত যে সমস্ত একটা হারামজাদা শ্রেণী আমাদের রাষ্ট্রীয় জীবনে দখল করে আছে সব জায়গায়, এই হারামজাদা শ্রেণীর থেকে আপনি চূড়ান্ত বিপ্লব না হওয়া পর্যন্ত, ফকিন্নির সমাজ তৈরি না করা পর্যন্ত কিন্তু এর কোনো মুক্তি নাই। অনেক ধন্যবাদ ভাইয়া। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমি করতে চাইছি, এটা কি সংযুক্তি কোশ্চেন, সেটা হলো যে আওয়ামী লীগ যদি সত্যি সত্যি বিভিন্ন রূপে এভাবে যদি ফিরে আসতে থাকে, এবং আপনি সম্প্রতি শুনেছেন যে এস আলম ইতিমধ্যে 2500 কোটি টাকা হাসিনাকে অলরেডি ডেলিভারি করে এসছে, এরকম ধরনের একটা শোনা যাচ্ছে, এবং তার কিছু সত্যতা আছে, ভারতের মিডিয়া সেটাকে বেশি প্রচার করছে। তো এখন আপনারা যদি কি করবেন, দ্যাট ইজ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে, যদি মনে করেন এই যে কালো টাকাগুলো যদি বাংলাদেশে ব্যবহৃত হয়ে মাঠ পর্যায়ে মানে আওয়ামী লীগ ইনভেস্ট করে একটি অরাজকতা সৃষ্টি করা চালায়, তারা যদি ফিরে আসতে চায়, তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিকে যাবে। বাংলাদেশে রাজনীতি নাই। বাংলাদেশে রাজনীতিবিদ নামে কিছু প্রাণীর আছে, এরা ঠিকমতো পত্রিকাটাও পড়ে না, রাজনৈতিক আদর্শ তারা চর্চাই করে না, এরা খুব গলাবাজি করে, এবং এই গলাবাজি ব্যতীত রাজনৈতিক নেতাদের, এই প্রাণীদের আসলে কোনো অস্তিত্ব নাই। আমরা যদি আমাদের সন্তানেরা এবং আমরা এদের মধ্যে, আপনি কিছু কিছু সন্তানদেরকে যদিও তারা কন্টামিনেটেড করে ফেলছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, এবং তাদের মধ্যে নিজেদের কিছু কিছু নিজেদের সন্তানদেরকে তাদের মধ্যে ঢুকিয়ে এখন তাদের দ্বারা এইটা, ভাই রাজনীতি একটা বিরাট ষড়যন্ত্রের খেলা। এখানে যে কত প্রকার ষড়যন্ত্র আছে এইগুলা বোঝার মতো মেধাও বাংলাদেশে খুব কম আছে। এখানে রাজনীতি যেহেতু নাই, সেখানে আমি রাজনীতির ভবিষ্যৎ আমি দেখবো কি? এখানে তো সবসময়ই ছিল অপরাজনীতি। রাজনৈতিক আদর্শের চর্চাটা যারা করত তাদেরকে কিন্তু সবসময় কচুকাটা করা হয়েছে। এরা রাজনৈতিক সংগঠনগুলো নামে কচুকাটা করছে, এই রাষ্ট্রযন্ত্র দিয়ে কচুকাটা করা হয়েছে, কারণ রাষ্ট্রীয় আদর্শ চর্চা হলো সবচেয়ে একটি জাতির জন্য ব্যাকবোন, এবং যে জাতির মধ্যে রাজনৈতিক আদর্শের চর্চা থাকে না, সে জাতি কোনোদিন টিকতে পারে না। সে জাতি হয়তো একটা ফ্ল্যাগ থাকতে পারে, একটা মানচিত্র থাকতে পারে, একটা জাতীয় সঙ্গীত থাকতে পারে, কিন্তু সেই জাতির জাতীয় অস্তিত্ব আসলে থাকে না। এবং আমরা চূড়ান্ত কিন্তু সেই পর্যায়ে কিন্তু দাঁড়িয়েছি। এখন যে বিপ্লবটা হাতছাড়া হয়ে গেছে, আমি অক্টোবরেও যখন বাংলাদেশে গিয়েছি, আমি কিন্তু বাংলাদেশে বসে আমি কিন্তু বলে এসেছি যে এখানে বিপ্লব হাতছাড়া হয়ে গেছে, এলিটরা দখল করে নিয়ে গেছে। এখানে যদি আবার দ্বিতীয় ধাপটা যদি না করা হয়, সম্পন্ন করা না হয়, ভবিষ্যৎ অন্ধকার। এখন এখন তো সেই দ্বিতীয় ধাপের বিপ্লবই চলছে বাংলাদেশে। না 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 না, দ্বিতীয় ধাপের বিপ্লব চলছে না, বরং প্রতি বিপ্লবীরা যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তারা বিষয়টাকে আবার পাল্টা কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের মধ্য থেকে বিপ্লবের পরবর্তী ধাপের কোনো কার্যক্রম চলতেছে না।
আপনি কয়েকটা মাত্র অল্প কয়েকজন মানুষকে দেখবেন যারা বিপ্লবী সুরটা বোঝে, বিপ্লবী সুরে কথা বলে, কিন্তু তাদের অবস্থানগুলোও কিন্তু স্ক্যাটার্ড, এবং তাদের কিন্তু সমন্বয় করার মতো যোগ্যতা সম্পন্ন লোকের খুব অভাব। এবং সবচেয়ে বড় কথা, বিপ্লব যে করবেন, বিপ্লবের লিটারেচার নাই এখন পর্যন্ত। লিটারেচার তৈরি করার মতো লোকই নেই বাংলাদেশে। কোথায় কি বিপ্লব করবেন এবং কোথায় কি হচ্ছে, এটা নিয়ে আমি সরকারকে বলেছি, পোলাপানদের বলেছি, রাজনৈতিক নেতৃত্বকে বলেছি। সবাই কেমন যেন একটা, সবাই যার যার একটা নিজস্ব এজেন্ডা নিয়ে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ কিন্তু জাতীয় স্বার্থ বা জাতির ভবিষ্যৎ নিয়ে দৌড়াচ্ছে না। মাত্র অল্প কয়েকটা মানুষ, তার মধ্যে সবচেয়ে বেশি ভোকাল আমি দেখি হাদি নামে একটা ছেলে আছে, ভোকাল এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। ফুয়াদ আছে। তারপর ভোকাল আমি দেখি আহ, হাসনাত টাসনাত এরা ছিল। কিন্তু এদের সবাইকে এই ট্যাগ করে, বিভিন্ন ট্যাগ দিয়ে এদের কি করে। আর সবচেয়ে বড় ব্লান্ডারটা হয়েছে যখন এই সরকারটা তৈরি করা হলো, এই বস্তা পচা একটা সংবিধানের নামে একটা রদ্দি মাল দিয়ে, একটা কতগুলো রদ্দি মালের সমন্বয়ে একটা সরকার তৈরি করা হলো। যারা করেছে তারা কিন্তু একটা সুদূর পরিকল্পনা নিয়ে করেছে। এবং সেখানে আমার পরামর্শ ছিল যে বাচ্চাদেরকে উপদেষ্টা বানানোর দরকার নেই। 20টা বাচ্চাকে বিশেষ সহকারী থাকবে প্রধান উপদেষ্টার দপ্তরে, তারা সবকিছু শিখবে। কিন্তু এই এই সবকিছুই কিন্তু ষড়যন্ত্রের অংশ। এবং রাইট। আজকের এই পরিস্থিতি, আমি হয়তো আপনার সাথেও বহুতবার কথা বলেছি এই ব্যাপারে, যে এই পরিস্থিতি কিন্তু এভাবে আসবে, এখানে আসবে, ইয়া। এবং সামনে ভবিষ্যৎ আরো খারাপ। এবং আমি আশ্চর্য হব না যদি আরেকটি ভয়াবহ রক্তপাত আমাদেরকে দেখতে হয়। অনেক ধন্যবাদ। যাতে রক্তপাত না দেখতে হয় আমরা সেটাই আশা করি। ভাইয়া, এই নির্বাচনের প্রসঙ্গে যখন বললেন, আমরা নির্বাচন প্রসঙ্গে একটু আলাপে যেতে চাই। সেটা হলো, এখনো পর্যন্ত নির্বাচন পদ্ধতি কিন্তু ঠিক হয় নাই। অর্থাৎ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে নাকি গতানুগতিকভাবে যে নির্বাচন হয় সেইভাবে হবে, এগুলো ঠিক না করেই নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হলো, এটাকে আপনি কেমনভাবে দেখছেন? আসলে এই রদ্দি পচা মাল যেটা সংবিধান, এইটার কোনো সুরাহা না করে, যেহেতু গণভোট পুনরুজ্জীবিত করা হয়েছে হাইকোর্টের মাধ্যমে, সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেহেতু আমাদের কাছে কিন্তু শক্তিশালী একটি মাধ্যম রয়েছে জনগণের মতামত নেওয়ার জন্য। যারা বলেন যে একমাত্র জনপ্রতিনিধিরাই সব সংবিধান চেঞ্জ করতে পারবেন, এরা হয় মূর্খ, না হয় গর্ধব, না হয় উদ্দেশ্য প্রণোদিত, এরা রাজনৈতিক দুরাচার, দুষ্ট প্রকৃতির লোক। আমাদের গণভোট হলো জনগণের অভিপ্রায়। জনগণ যদি মনে করে সংবিধানের এই এই ধারা আমরা গ্রহণ করব, এই করব না, সেই ক্ষেত্রে এই বিষয়টাকে জনগণের কাছে দিয়ে সংস্কারগুলো কিন্তু করা যেত। এখানে আপনি রাজনৈতিক দলের মতামত নেবেন কেন? রাজনৈতিক দলের মতামত কেন নেবে? রাজনৈতিক দলের মতামত তো আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে জনগণের মতামত নেয়। আপনার মতে আপনার মতে নির্বাচন পদ্ধতি কেমন হলে জনগণ সেটাকে। সেইটা আমি আসতেছি তো ঘটনা হয়েছে, এখানে সংবিধানটাকে আমরা ঠিক করতে পারতাম জনগণের মতামত নিয়ে, গণভোটের মাধ্যমে। কিন্তু সেটা কিন্তু আমরা এই কালক্ষেপণ, আমি বুঝতে পারি নাই, বা আমার উপদেষ্টা পরিষদের এরা সবাই তো এখনো অনেকেই জানে না, শিখতেছে, সরি, এই সমস্ত কথা বলে জাতির সাথে কি করা হচ্ছে এই কথাগুলো আমি এখনই বলবো না। আমি আরেকটা সপ্তাহ সময় নিচ্ছি, কারণ আরেকটা সপ্তাহ বাংলাদেশের জন্য খুবই ক্রুশিয়াল। এই সপ্তাহটা দেখার পরে আমি এই সরকার সম্বন্ধে আমি অরিজিনাল এবং সঠিক তথ্য এবং উপাত্ত দিয়ে আমি কথাবার্তা বলবো। তো এখন আসেন নির্বাচন পদ্ধতি। নির্বাচন কেন সংসদ সদস্য যারা আইন প্রণেতা, তারা কেন কাবিখা টাবিখা, চাল গম অমুক টেন্ডারবাজি এগুলার লোকাল এরিয়ার মধ্যে থাকবে? এগুলো তো থাকার দরকার নেই। তো এখান থেকে বিচ্যুত করার জন্য আহ, ইসলামিক দলগুলো বলছে পিয়ার, এবং বিএনপি চাচ্ছে স্বাভাবিকভাবেই তাদের গতানুগতিক দখলদারিত্বর, যে একটা এমপি হইলে সে এলাকাটা নিয়ন্ত্রণে রাখতে পারে।
এখানে আমার একটা বিকল্প প্রস্তাব হলো, সংসদীয় আসন হবে প্রতিটা জেলা। যদি মনে করেন যে রাজশাহী জেলা, এই জেলায় আসন কয়টা? 4টা। এই 4জনই সংসদ সদস্য নির্বাচিত হবে, কিন্তু তার কোনো স্পেসিফিক আসন থাকবে না। পুরো জেলায় জনগণ ভোট দিবে। ভোট দেওয়ার পরে যে সর্বোচ্চ নাম্বার, প্রথম থেকে 4 নাম্বার পর্যন্ত যারা নির্বাচিত হবে তারা সংসদ সদস্য হয়ে গেল। তখন সে এই 4জনই কিন্তু ওই জেলার জন্য জনগণের প্রতিনিধি পার্লামেন্টে। মানে 4টা সিট, একটা জেলায় যতগুলো সিট ততজন। ততজনই আসবে। এগুলো কিন্তু ইউরোপে আছে, এর জন্য আমি বলতেছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং এইটাই কোনো ক্যাচাল থাকে না, ঝামেলা থাকে না। স্থানীয় সরকার শক্তিশালী হওয়ার জন্য সুযোগ পায়, রাষ্ট্রে রাষ্ট্রকে কাজ করার মতো সুযোগ দেওয়া হয়। কারণ আমাদের রাজনীতিবিদদের মধ্যে ক্ষমতা আমার হাতে থাকতে হবে, আমার কাছে সব পদ না থাকলে, সব যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এইটা গণতন্ত্র না। আবার তার পিছনে বা তার পায়ের কাছে গোলামের বাচ্চা গোলাম যত থাকবে, এদের হইলো প্রভুর কাছে যদি সব একচ্ছত্র ক্ষমতা না থাকে, হাসিনার মতো দাপট যদি না থাকে, তাহলে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যায় না। তো এই সমস্ত যে আহ, কি বলবো আমি, কুসুম কুসুম ভাব, এই কুসুম কুসুম ভাব থেকে আমাদেরকে অরিজিনাল বিপ্লবের দিকে যাওয়ার জন্য এই প্রথমত সংবিধানকে সংশোধনী করতে হবে গণভোট দিয়ে। এবং এটা করার জন্য কোনো বিশেষ বেশি সময় দরকার নাই। এই আমাদের একটা কমিশন, ঐক্যমত্য কমিশন করে অযথা সময় নষ্ট করা হচ্ছে, জনগণের সাথে ফাইজলামি করা হচ্ছে। আরে বাবা, আমাদের তো রাজনৈতিক দলগুলো তো আমার বড় স্টেক হোল্ডার, মালিক হলো জনগণ। আমি সরকারের দায়িত্ব নিয়েছি, আমি ঐক্যমত্য কমিশন, আমি কমিশনের দায়িত্ব নিচ্ছি, সংস্কার কমিশনের। আমি সবকিছু রেডি করব, জনগণের কাছে দিয়ে দেবো, জনগণ গ্রহণ করবে না করবে জনগণ বুঝবে। রাজনীতিবিদ নামের যত প্রাণী আছে তারা সবাই এটা মানতে বাধ্য। আমি আমি ফিনিশ। আমি একটা জিনিস একটু অ্যাড করি আপনার এটার মধ্যে। সম্প্রতি একটা জরিপ এসছে, একটা অর্গানাইজেশন জরিপ করেছে। সেই জরিপে প্রায় 62% মানুষ, জনগণ কিন্তু কোনো মতামত দেয় নাই কোনো দলের পক্ষে। তার মানে হচ্ছে রাজনীতিবিদরাই যে জনগণের প্রতিনিধিত্ব করে 100%, এই এটা হচ্ছে আমার মতামত, এটা কিন্তু সত্য না। অর্থাৎ সকল রাজনৈতিক দল যেগুলো আছে বাংলাদেশে, তারাই যে 100% জনগণের প্রতিনিধিত্ব করে, এটা কি, এটা তো ঠিক না। কিন্তু বর্তমান যে সরকার, যে সংস্কার কমিশন, শুধুমাত্র রাজনৈতিক দলের সঙ্গে বসেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। আর এই কারণের জন্যই কিন্তু গণভোটের প্রশ্ন এসছে। আপনি মানে এটাও একটু আপনার আলোচনার মধ্যে, এই নির্বাচন পদ্ধতির আলোচনার মধ্যে নিয়ে আসলে। ওই তো সেইটাই বলতেছি, ধরেন ধরেন উচ্চ কক্ষ যদি করে, সেখানে নিম্ন কক্ষে কে কত ভোট পেল সেটার উপরে উচ্চ কক্ষ নির্ধারিত হতে পারে। কিন্তু নিম্ন কক্ষের এই যে জটিলতা, এইটা কেবলমাত্র এই একটা পদ্ধতিতেই সম্ভব, যে প্রতি জেলায় যে কয়টা আসন থাকবে, সিরিয়ালি ভোট যেভাবে যে পাবে সে সেইভাবে নির্বাচিত হবে। আর স্পেসিফিক কোনো আসনের দরকার নাই। এতে আরো একটা সুবিধা আছে, এই ডেমার্কেশন মানে সংসদীয় আসন নিয়ে যে একটা জটিলতা আছে, যুদ্ধ আছে, এটাও শেষ হয়ে যাবে। এটা আর কোনোদিন এই ঝামেলা থাকবে না। তাহলে আমরা একটা বিশাল অর্থনৈতিক সাশ্রয় হচ্ছে, জনগণের মধ্যে রেশারেশি কমতেছে, প্রার্থীদের মধ্যে রেশারেশি কমতেছে, রাজনীতিবিদদের মধ্যে রেশারেশি কমতেছে। তো এইটা একটা সুযোগ, কিন্তু এটা করা যায়। কিন্তু জানি না এদের মাথায় কতদূর কি আছে এবং কোথায় গিয়ে দাঁড়াবে। আর আমরা যখন কিছু বলি, আমাদের কথা তো ওই কিছুদিন পরে দেখা যায় আমাদের কথাই তারা তাদের কথা হিসেবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কাজে খাটায়, এবং ওইটা বিশাল প্রচার হয়। আমাদের কাছে প্রচার যন্ত্র কম, আমরা হইলাম জনগণের আহ, জনগণের কি বলে অংশ। এবং জনগণের আমজনতার তো কোনো মূল্য নাই রাজনীতিবিদদের কাছে, বা কারো কাছে, এলিট শ্রেণীর কাছেও নাই, বা রাষ্ট্রযন্ত্রে যারা এক একটা পাওয়ারফুল জিনিস নাই। তো এই সমস্ত ষড়যন্ত্র ধ্বংস করার মতো কোন উদ্যোগ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমি দেখিনি। এবং না দেখার কারণেই আজকে কিন্তু এই সাংবিধানিক সংকটের মধ্যেই কিন্তু আছি। কারণ
সাংবিধানিক সংকটটা কেন? কারণ সংবিধান আমরা বলতেছি সংবিধান সংবিধান সংবিধান, আবার একদল সংবিধান রাখতেই হবে, কিন্তু সংবিধানের কোনো কার্যকরী নাই। এখন এই বিষয়টাই আমার কাছে মনে হয়, আমি জানি না আপনার কাছে কি মনে হয়, যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা নেই এই কথাগুলো আমরা কিন্তু বলতে পারছি না এখন। কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু এই উপদেষ্টা পরিষদের উপরেই কিন্তু ন্যস্ত করেছে, এবং উপদেষ্টা পরিষদ যেভাবে বলেছে, সংস্কার কমিশনে ডেকেছে, তারা গিয়েছে, তারা মতামত চেয়েছে, দিয়েছে। এখানে উপদেষ্টা পরিষদের ভূমিকা কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে বেশি ছিল, এটা আমার মতামত। আপনি কি মনে করেন? এইটা তো আসলে হলো গিয়ে একটা কোটারি শক্তির সব খেলাধুলা চলতেছে। এখানে জনগণের অভিপ্রায় তো কোথাও গ্রহণ করা হচ্ছে না, জনগণের অভিপ্রায় কোথাও থেকে প্রতিফলিত হচ্ছে না। এখানে আমরা দেখি সবাই বলতেছে সংবিধানটাকে ধরে রাখতে হবে, সংবিধান ধরে রাখার কারণে তথাকথিত একটা রাষ্ট্রপতিকেও ধরে রাখতে হইতেছে। আচ্ছা, সংবিধান 5 তারিখে গভর্নমেন্ট আউট হয়ে গেল, 8 তারিখে সরকার হলো, 3 দিন তো সংবিধানই ছিল না। সাংবিধানিক শূন্যতা তো ওই সময় শুরু হয়ে গেছে। ওই সময় যে সাংবিধানিক শূন্যতা হইল, সেখানে সংবিধানে নাই এমন একটা সরকার বানাইলেন। তো সংবিধান তো নাই, সাংবিধানিক সরকার, আপনি সংবিধান তখনই বলবেন সংবিধান আছে যখন সাংবিধানিক সরকার থাকবে, সংবিধান পদ্ধতির সরকার থাকবে। আপনি তো এমন একটা সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে গেছি, এখানে তো কোনো কিছুই নাই। তো সংবিধান সংবিধান করে লাভ কি? সংবিধানকে হয় ছুঁড়ে ফেলাই দেন, হয় একটা বিপ্লবী সরকার বানান জনগণের অভিপ্রায় অনুযায়ী। এবং ওই ফেরাউন গোষ্ঠী যত আছে, যত প্রকার লুটেরা ফেরাউন, রাজনৈতিক অথর্ব, রাজনৈতিক দুরাচার, দালাল, এজেন্ট যা আছে, এদেরকে সাইজ করা শুরু করে। রাষ্ট্রকে সাইজ না করা পর্যন্ত, রাষ্ট্রের ভেতরে এই সমস্ত বদমাইশ গোষ্ঠীগুলোকে যতক্ষণ পর্যন্ত সাইজটা করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতি রিফাইন হবে না। আর জাতি রিফাইন না হইলে, আমরা গতকালকে তাড়াইছি এক হাসিনাকে, আগামীকাল তৈরি হয়ে থাকতে হবে আরেকটা হাসিনাকে তাড়ানোর জন্য। এর মধ্যে ওইটা তাড়াইতে তাড়াইতে এদিক থেকে হাসিনা বা হাসিনার বংশধর আরেকটা পয়দা হবে। কারণ পৃথিবীতে এরকম বহু নজির আছে যে সবচেয়ে বড় স্বৈরাচার যখন আহ হয় স্বৈরাচারকে লটকাই দেওয়া হইলো বা তাকে তাড়াইয়ে দেওয়া হইলো, পরবর্তীতে দেখা যায় তার পরবর্তী প্রজন্ম সুফি সাহেব হিসেবে দেশে অবতীর্ণ হইয়া তারা ক্ষমতা হয়ে গেছে। এরকম বহু পৃথিবীতে বহু নজির আছে। তো আমরা সেরকম একটা নজিরের মধ্যে যাচ্ছি। তবে সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা বিষয় হচ্ছে, সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন জায়গায় যে রক্তপাত, অস্ত্র ব্যবসা, যুদ্ধ ব্যবসা, এই যে এখান থেকে আমরা এই রিজিয়নটা একটু ভালো ছিলাম, এইটা কিন্তু ধ্বংস করার একটা রাস্তার দিকে আমরা যাচ্ছি। এবং আজকে যারা বাকবাকুম করতেছে ক্ষমতা আসবে, ক্ষমতা নিয়ে নেব, নির্বাচন নিয়ে নেব, কুসুম কুসুম ভাব, আবার যারা দেখতেছে হ্যাঁ অমুক একটা ক্ষমতায় যাবে, তার পদলেহন তৈলমর্দন শুরু বিভিন্ন ভাবে করতেছে, আমার একটা আসন লাগবে, আমার একটা ছোট দল, আমার একটা আসন লাগবে, যে কোনো ভাবে একটু তৈলমর্দন করি, সত্য কথা সেই না বলি। সেই পুরনো পুরনো আহ, তো সবই তো হচ্ছে ক্যারেক্টার, তো মানুষগুলো তো একই মানুষ না, ক্যারেক্টার একই মানুষ বা একই মানুষের বংশধর, জেনেটিক্যালি একই জিনিস, তো মাল তো একই জিনিস। এবং সেই একই মালের পিছনে জাতি হাবুডুবু খাচ্ছে। এখান থেকে আপনি তো কিছু করতে চাইলে তো ভগিনীর বাচ্চা হয়ে যাবে। তো অন্য প্রসঙ্গে আসি এখন, সেটা হলো জি যে জি আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে পুরো জাতি ভরসা করেছিল যে উনি আমাদের এই সমস্ত পুরনো ব্যবস্থাকে, 54 বছরের যে জঞ্জাল, এই জঞ্জালগুলোকে একদম দূরে ঠেলে দিয়ে, ধ্বংস করে দিয়ে একটা নতুন একটা ব্যবস্থা আমাদের সামনে দিবেন। এ যেটাকে আমরা সংস্কার বলছি, রাষ্ট্র সংস্কার বলছি, বিভিন্ন নামে বলছি। কিন্তু আদতে এই সংস্কার কি এখনো পর্যন্ত জনগণ কিন্তু জানেই না। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো যারা মিটিং সিটিং করছে, তারা তো জানে কোথায় সংস্কার হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু জনগণ কিন্তু এখনো পর্যন্ত কেউই জানে না যে আসলেই কি হতে যাচ্ছে। তো আপনি কি মানে মনে করেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি বিকল্প কোনো মানে ক্ষমতা তৈরির প্রকল্প চালাচ্ছেন, নাকি আসলেই সংস্কার কার্যক্রম চালাচ্ছেন? আপনার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এফেক্টিভ কোন সরকার? না, আমার কাছে মনে হয় না। গত 1 বছরে
মানে একটা নির্দিষ্ট কোনো সেক্টর, আমি শুধু অর্থনীতিতে ব্যাংকের আমি মানে বিশ্লেষণে গেলাম না, এফেক্টিভ কোন সরকার কিনা। মনে হয় না, নাই, ব্যাংক না, করা ছাড়া এফেক্টিভ না। আছে হয়নি। এবং আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম একটা মহিরুহ বিশাল ব্যক্তিত্ব, সে ইচ্ছা করলেই তার সরকারকে এফেক্টিভ বানাতে পারতেন না? অবশ্যই। পারতেন কিনা? পারতেন। আচ্ছা, আমার মতো মানুষ আমি যদি মনে করি যে আমি যদি সরকার প্রধান হই, কালকে আমি 7 দিনের মধ্যে সরকার এফেক্টিভ হবে, রাষ্ট্রের সব সাইজ হয়ে যাবে, তো তার মতো মানুষের জন্য তো 7 ঘন্টা দরকার, তার তো বেশি দরকার না। কিন্তু তিনি কিন্তু এই 1 বছরেও তার সরকারকে এফেক্টিভ করেন নাই, এবং করেন নাই আমার মনে হচ্ছে এইটার পিছনেও কোনো কারণ আছে। হাতি যে দাঁত দিয়ে আহার করে সেই দাঁত কিন্তু দেখায় না। এখন আমরা কিন্তু এমন ভাবে এই লোকের স্তুতি গাইতে 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 এই পর্যায়ে এসেছি, আমরা তাকে এখনো কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমরা তাকে শ্রদ্ধা করি। মানুষ কিন্তু এখনো তার উপরে ভরসা করতে চায়। অবশ্যই। কিন্তু এই জিনিসটা উনি যদি সেই ভরসার জায়গাটায়, উনি এই পরিবর্তনের জায়গাটায়, সংস্কারের জায়গাটায় উনি জনগণকে যদি আবারও সেই রদ্দিমালের কাছে, সিস্টেমের মধ্যে, রদ্দিমালের সিস্টেমের মধ্যে রেখে উনি নিজে আস্তে নির্বাচন একটা দিয়ে চলে যান, ওনার সারা জীবনের অর্জন, যত কিছু অর্জন করেছেন, এই 18 কোটি মানুষ এবং আগামীর যত প্রজন্ম আসবে, ইতিহাসে তিনি খলনায়ক হবেন। এবং তার নামে থুতু দেবে মানুষ। খারাপ কথা বললাম আমি। তিনি যদি এফেক্টিভ কিছু করে না যান, আমি এখনো মনে করি তার হাতে যথেষ্ট সময় আছে, যথেষ্ট সুযোগ আছে তার সরকারকে এফেক্টিভ করা, রাষ্ট্রকে এফেক্টিভ করা, এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী একটি পর্যায় নিয়ে নির্বাচন দেওয়া। কোনো সংস্কারই কিন্তু আসলে দৃশ্যপট হয় নাই, মানে কেউ কিন্তু দেখে নাই। উনি তো পুলিশটাকেই ঠিক করতে পারেন নাই, করেন নাই। আমি পারেন না এটা বলবো না, উনি পারেন না এমন কোন জিনিস আমি মনে করি না। উনি পুলিশটাকেই ঠিক করেন নাই। পুলিশটাই, এই যে সমস্ত পুলিশ অফিসার আওয়ামী লীগের সময় নির্যাতিত ছিল, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, যাদের ঘরে খাবার পর্যন্ত ছিল না, কোথাও চাকরি করতে পারে নাই, মিলিটারি অফিসাররা যারা রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করে জীবন যাপন করেছে, কোথাও চাকরি করতে দেওয়া হয় নাই, এই লোকগুলোকে কিন্তু কেউ কেউ যখন বিভিন্ন জায়গায় আবার ফিরে আসার সুযোগ পাইছে, এখন দেখা যায় ওই যে আমাদের কিছু বদমাইশ মিডিয়া আছে, পাঁচাটা গোলামের বাচ্চা কিছু মিডিয়া আছে, এই গোলামের বাচ্চা মিডিয়া এবং গোলামের বাচ্চা সাংবাদিকরা কিন্তু এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কিন্তু লেগে গেছে বিভিন্ন। তারা কিন্তু ওই যারা খুন গুম এগুলোর সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আপনি কিন্তু রিপোর্ট পাবেন না এখন পত্রপত্রিকায়। এখন পত্রপত্রিকায় রিপোর্ট পাবেন কে? ওই যে আমি কয়েকদিন আগে দেখলাম যে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি, যারে আপনার হাসিনা কিন্তু একদম চাকরির থেকে বের করে দিয়েছিল, তার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল, এখন তার বিরুদ্ধে লেগে গেছে। কে লেগছে? প্রথম আলো। এখন সেইটার উপরে ভিত্তি করে নানানবিধ কিন্তু ডালপালা ছড়াই গেছে। রাইট। তো এইরকম কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন পুলিশ, এবং এখন পর্যন্ত সরাসরি খুনের সাথে জড়িত, সরাসরি নির্যাতনের সাথে জড়িত। এই যে বিএনপি যে দাবি করে যে আমার হাজার হাজার লাখ লাখ কর্মীরা নির্যাতিত হয়েছে, জেলে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এগুলো তো পুলিশের মাধ্যমে হয়েছে নাকি? অবশ্যই। এগুলো তো আনসারের মাধ্যমে হয় না। তো এই পুলিশ অফিসাররা যেগুলো এখনো পুলিশের মধ্যে আছে, তাদেরকে কি বিএনপি চিহ্নিত করতে পারে না? অবশ্যই পারে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা, সেটা হলো মাদক। বিএনপি সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, তার সাংগঠনিক শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। তারা কি পারে না প্রতিটা এলাকায় যে 2-3 জন লোক মাদক ব্যবসা করে এদেরকে সাইজ করতে? এটা তো মবের দরকার হয় না। আমার প্রজন্ম, আমার সন্তান, আগামীর সন্তান সবাই যে জিনিসটা দ্বারা ধ্বংস হচ্ছে, বিএনপির নেতারা, ইভেন আমি বলি বিএনপি চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন কেন একবারও তার নেতাকর্মীদের হুকুম দেয় না বাংলাদেশ থেকে মাদক 1 দিনের মধ্যে উচ্ছেদ করা সম্ভব?
তারা যদি হুকুম দেয়। কিন্তু কেন দেওয়া হচ্ছে না? আমি সব বাদ দিলাম, সব বাদ দেই, কালকে আমি তার পক্ষে নির্বাচনে নামবো। আজকে ঘোষণা দেখ 24 ঘন্টার মধ্যে মাদক থাকবে না বাংলাদেশে, আমি এই 24 ঘন্টা পরে আমি বিএনপির পক্ষে আমি প্রচার করব যে নির্বাচন ফেব্রুয়ারিতে না, আমি নির্বাচন ডিসেম্বরে হতে হবে। কিন্তু এই রাষ্ট্রকে কেউ এফেক্টিভ করতে চায় না। এখানে এই যে বিভিন্ন মানুষ অভিযোগ করে যে ভারতের স্বার্থ দেখতেছে বিএনপি, তার তো ভারতের স্বার্থ দরকার নাই, তার তো সুযোগ রয়েছে। শুধু জিয়াউর রহমানের রাজনীতিটা ফলো করলেই সে সংখ্যাগরিষ্ঠ আসন এমনিতেই পেতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে একটা ইম্পর্টেন্ট বিষয় এখন আপনাকে জিজ্ঞাসা করতে চাই। সেটা হলো যে আগামী 5 বছরের রাজনীতির ট্রেন্ড, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র জীবন থেকে, ছাত্র রাজনীতির পর থেকে। সো আমাদের এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশের জনগণ একটা ধোঁয়াশার মধ্যে আছে যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের আসলে মানে রাজনীতি কোথায় যাচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, সবাই কিন্তু একটা হতাশার মধ্যে বিরাজমান এখন এই পরিস্থিতিতে। সেটা আপনি দৈনন্দিন জীবন থেকে বলেন কিংবা পরবর্তী সন্তান সন্ততি নিয়ে বসবাস করা বলেন, সাধারণ মানুষের একটা মানে একটা অজানা একটা ভয়, একটা আশঙ্কা মানুষের মধ্যে আছে যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, কিংবা রাষ্ট্র কোন দিকে যাবে, নির্বাচন আবার যদি বিএনপি ক্ষমতা আসে, সেই পুরনো সেই আবার সেই মারকাটো সেই একই অবস্থা আসবে কিনা, এরকম নিয়ে জনগণ একটা আতঙ্কের মধ্যে আছে। তো জনগণ যদি আপনার মাধ্যমে জানতে পারে যে আগামী 5 বছর রাজনীতিটা আসলে এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি এবং তারপর কেমন যাবে বলে আপনি মনে করেন, একটা কনসেপ্ট। শোনেন, আমি এই কনসেপ্টটা সোজাভাবে বলি। 17 বছর বিএনপি আন্দোলন করেছে এবং তারা আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিতে পারে নাই কেন? যখন তারা দেখলো যে হামলা মামলা খুন গুম ইত্যাদির সামনে তারা টিকতে পারতেছে না, তারা পিছনে হাঁটা শুরু করলো। ইভেন তারা 6টা পার্লামেন্টারি আসন নিয়েও কিন্তু আওয়ামী লীগের সাথে বসে গেল। 2023 সালে যে 28শে অক্টোবর যে ওরা যে পল্টনে মহাসমাবেশ করলো, সে আমরা কিছুই করতে পারলো না। 15 মিনিটের মধ্যে পুরো এবং এবং বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পরে একটা ইফেক্টিভ কোনো কর্মসূচি দিতে পারলো না। তার মানে বিএনপির এই ব্যর্থতায় পুরো জাতি কিন্তু নিমজ্জিত হয়ে গেছিল এবং তারা কিন্তু জানতো যে হাসিনাকে না মরা পর্যন্ত তা হাসিনা আর এই দেশে কোনো গণতন্ত্র বা কোনো স্বাধীনতা ফেরত আসবে না, এটা কিন্তু কনফার্ম ছিল। সেখানে আমাদের সন্তানেরা যখন জীবন দেওয়া শিখে গেছে, জিনিসটা বুঝেন, বিএনপি কিন্তু জীবন দেওয়া থেকে হইতে গেছিল, দূরে ছিল। তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছু ঠিক আছে, কিন্তু তারা কিন্তু দূরে সরে গেছিল। সাহস করে সামনে আসায় নাই, বুক পেতে। হ্যাঁ, এই যে বাচ্চা ছেলেরা যে বুক পেতে দেওয়া যখন শিখে গেছে, আগামীর রাজনীতিটা এটার উপর নির্ভরশীল। তার মানে হলো আপনি যদি এখন সংস্কার না করে বিএনপিও যদি ক্ষমতায় যায়, বিএনপি তো বিভিন্ন পথ এবং মতের সমন্বয়ে মানুষগুলো ওখানে ওখানে রাজনৈতিক চর্চা আদর্শ চর্চা যখন না হয়, তখন মানুষ ওই বিভিন্ন দখলদারিত্বে থাকে। এটা দলের দোষ না, এটা হইলো নেচার, আমাদের জাতীয় নেচার। যেভাবে হাসিনা পুরা জাতির চরিত্র হনন করে দিয়ে গেছে, এখন পাথর পাহাড় হাট বাজার টোল এগুলো দখল করাটাই হলো রাজনীতি। এর বাইরে আর কোনো রাজনৈতিক কোনো আদর্শ কেউ দিতে পারে না। যখন দিতে পারে না, তার মানে রাজনীতিটা ওদিকে যাবে। আর এই যে যারা একবার জান দেওয়া শিখে গেছে, তারা কিন্তু জান আবার দিতে বারবার নামবে এবং তখন কিন্তু জান নেওয়াও শুরু হবে। মানে আমি মনে করি যখন শেখ মুজিবের আদর্শের কথা বলা হয়, জিয়ার আদর্শের কথা বলা হয়, আমি আসলে মানে আমি যখন ইতিহাস পাঠ করতে যাই আদর্শ বলে কিছু দেখি না। শেখ মুজিবের তো কিছুই দেখি না, এক স্বৈরাচারী আদর্শ ছাড়া, বাকশাল ছাড়া। শেখ মুজিব তো সবচেয়ে বেশি মানুষ মারছে, হাসিনার থেকেও তো বেশি মানুষ মারছে। শরীরের সে তো 50,000-এর মতো রাজনৈতিক নেতা কর্মী হত্যা করছে, তাই না? মধ্যে কিছু আদর্শ দেখি, তার 18-19 দফা কর্মসূচি,
আমি যদি বেসিক যদি ধরি 19 দফা কর্মসূচি, তারপরে হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাষ্ট্র গঠন প্রক্রিয়া নিয়ে, বহুদলীয় গণতন্ত্র, এই সব মানে কিছু জিনিস, কিছু রাজনীতি দেখি। এবং সব থেকে একটা হতো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। মানে এই যে বাক্যটা, এই একটা বাক্য দিয়েই কিন্তু একটা দেশ পুনর্গঠন করা সম্ভব। কিন্তু সেই বাক্যটা, অর্থাৎ যে আদর্শের কথা বলা হয় জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদীর যে আদর্শ, সেই আদর্শের কথা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাই স্মরণ। জাতীয়তাবাদ কখনো আপোষ করতে পারে না। জাতীয়তাবাদ হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম কাতারে দাঁড়াতে হবে এবং যে কোনো ভাবে উচ্চ কণ্ঠে ভারতকে ডিফেন্ড করতে হবে। তো এখানে জাতির পক্ষে সেভাবে ভারতের আগ্রাসন, ভারতের ষড়যন্ত্র ইত্যাদির বিরুদ্ধে কিন্তু আমরা সেরকম ভোকাল পাচ্ছি না। আচ্ছা, গেল এইটা। এখন আমরা আমাদের যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এই যে পাগলামি শুরু হয়েছে, কুসুম কুসুম বয়ান শুরু হয়েছে, নানানবিধ ফাইজলামি শুরু হয়েছে। দেখেন, বামপন্থী যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কিন্তু ভারতে যায় নাই। তারা কিন্তু ভারতে গিয়ে এই যা যা করছে আওয়ামী লীগেররা সেটা কিন্তু করে নাই। তারা কিন্তু দেশের মধ্যে আত্মনির্ভরশীল মুক্তিযুদ্ধ করছে। তারা তাদেরকে একটা লোককে কিন্তু মুক্তিযুদ্ধের তালিকায় দেওয়া হয় নাই। তারা কিন্তু শহীদ হয়েছে, আবার আওয়ামী লীগের দ্বারাও শহীদ হয়েছে। কিন্তু তাদেরকে মুক্তিযোদ্ধার কোনো খেতাব আপনি কোনো তালিকায় পাবেন না, কোনো খেতাবে পাবেন না, কিছুতে পাবেন না। ইভেন সিরাজ শিকদার কি করছে, মুক্তিযুদ্ধ কিভাবে করছে, পেয়ারা বাগানে কিভাবে আর্মির সাথে লড়াই করছে, ফাইট, মানে এগুলো কিন্তু ইতিহাস মুক্তিযুদ্ধের দলিলপত্রের মধ্যেই আছে দ্বিতীয় খণ্ডে। কিন্তু আমাদের এই যে তথাকথিত বুদ্ধিজীবী, যেগুলা কি বলবো, আমার গালি দিতেও এখন গালিরও অসম্মান হবে, এরকম ভাবে সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, এই বান্দরের দল, এরা একবারও কি বলছে যে সিরাজ শিকদার এবং বামপন্থী মুক্তিযোদ্ধা যারা আত্মনির্ভরশীল মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে মুক্তিযুদ্ধের তালিকায় দেখতে চাই? বলে না কিন্তু। হ্যাঁ, এখানে একটু মানুষের, সাধারণ মানুষের একটু মানে কনফিউশন আছে বামপন্থী নিয়ে। মানুষ বামপন্থী বলতে বুঝে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে, ঠিক আছে? কিন্তু আসলে কমিউনিস্ট পার্টি তো আসলে যে বামধারার, অবশ্যই বামধারার রাজনীতি তারা করেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যারা অরিজিনালি বামপন্থী রাজনীতি, যেটা সমতা রাজনীতি, সমাজতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চাইছে, এই বিষয় নিয়ে আরেকদিন বিস্তারিত আপনার সঙ্গে আলাপ করব। হ্যাঁ, ওইটা আরেকটা প্রেক্ষাপট। কারণ আহ, জাতীয়তাবাদীদের মধ্যে যেমন ভারতীয় এজেন্ট আছে, বামপন্থীদের মধ্যেও ভারতীয় এজেন্ট ঢোকার পরেই প্রবলেম গুলো শুরু হয়েছে। এবং তারা ভারত ওই বামপন্থার নামাবলী গায়ে দিয়া শাহবাগ তৈরি করছে, শাহবাগী বয়ান তৈরি করছে। তো আবার তারাই সবকিছু করতেছে, এখনো আবার হয়তো সমস্যার সৃষ্টি করবে তারাই, যে কারণে বামপন্থীদের বিরুদ্ধে অনেক দোষারোপ করা হয় এবং যৌক্তিকভাবে দোষারোপ করা হয়, কারণ এরা বামপন্থীর নামাবলী গায়ে দেওয়া ভারতীয় এজেন্ট। আসল ভারতীয় যারা, তারা হল আসল ভারতীয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং যারা সত্যিকারের বামপন্থা, সিরাজ শিকদারের মতো বামপন্থা করতো, তাদেরকে আমাদের জাতীয় ভাবে যথাযোগ্য মর্যাদায় ফিরিয়ে আনতে পারলেই আমাদের জাতিগতভাবে আমাদের স্বৈরাচার এবং আহ, আহ, নিষ্পেষিত জনগোষ্ঠীর বিভাজনটা প্রস্ফুটিত হবে এবং তখনই আগামীর একটি বাংলাদেশ তৈরি হবে। ভাই, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছে শেষ যেটা জানতে চাওয়া সেটা হলো, বাংলাদেশের সাধারণ মানুষ এখন সব থেকে কোনটা বেশি প্রত্যাশা করছে? অর্থাৎ বিএনপি যেমন বলছে যে নির্বাচন ছাড়া একটি স্বাভাবিক পরিস্থিতি আসবে না, অন্যান্য কিছু আরো দল বলছে যে নির্বাচন আগে সংস্কার হতে হবে। কিন্তু সাধারণ মানুষ কি আসলে নির্বাচন চাচ্ছে, নাকি অর্থনৈতিক মুক্তি চাচ্ছে? মানে কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে সাধারণ মানুষ, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি? এখন আমরা সাধারণ মানুষের ক্লারিফিকেশন যদি করি, একটা হলো যারা খেটে খাওয়া মানুষ, তারপর নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যারা ম্যাটার করে সব জায়গায়, যারা ওদিকেও পায়ের কাছে হাত রাখে উচ্চবিত্তদের কাছে, আর এই নিম্নবিত্তদের মাথার উপরে হাত রাখে, এরা এই মাঝখানের এই গোষ্ঠীটা, এরা হলো সবচেয়ে অপরচুনিস্ট গোষ্ঠী। এদের কারণে এদের মধ্যে যারা বুদ্ধিজীবী তৈরি হয়, তারা নিজেরা উপরে উঠতে চায়, আবার উঠতেও পারে না। এদের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন ভাবে প্রগলভতা তৈরি হয় এবং নানান বিশ্লেষণেরা দিতে পারে। এই আমরা আসলে একটা মহা একটা সংকটের মধ্যে আছি। এটা আমাদের দৈন্যতাটা হইলো গিয়ে আসলে এটা ইন্টেলেকচুয়াল দৈন্যতা।
এই বুদ্ধিভিত্তিক দৈন্যতা আমাদের রাজনীতিবিদদের মধ্যে আছে, বুদ্ধিজীবীদের মধ্যে আছে, এবং সাধারণ মানুষের মধ্যে তো এটা থাকার স্বাভাবিক, কারণ তাদের তো আর এত ইনফরমেশন নাই। তো আর আমাদের এখানে আহ, সশস্ত্র বাহিনী একটা ম্যাটার করে। এই সশস্ত্র বাহিনীকে আমরা আসলে বুঝতে পারি না তারা কি চায়, এবং তারা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কখন কিভাবে নিয়ন্ত্রিত হয় আমরা বুঝতে পারি না। এবং এই বুঝতে না পারার কারণে, কারণ রাজনীতির কোনো নিয়ন্ত্রণ এদের উপরে থাকে না। আর পুলিশ বাহিনী তো পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন গোয়েন্দা বিভাগ বলতে আমাদের আসলে কিছু আছে কিনা আমরা জানি না, কারণ এনএসআইটা তো পুরোটা হাসিনার নিজস্ব লোক দিয়ে, ভারতীয় লোক দিয়ে ওটা দখল করা হয়েছিল। এখন পর্যন্ত সেখানে সামান্যতম আঁচড় দেওয়া হয় না। পরিবর্তন হয় নাই। তো শুনতে পাচ্ছি সেখান থেকেও নাকি অনেক জায়গায় পয়সাপাতি যাচ্ছে, ইনফরমেশন যাচ্ছে। তো আমি শঙ্কিত, নির্বাচন হলেও সে নির্বাচনে যেমন রক্তপাত হবে, আর যদি আর্মি মনে করে যে না আমি রক্তপাত হতে দেবো না, নির্বাচন হয়ে দেবো, তাহলে রক্তপাতটা পরে হবে। কারণ জাতির আশু যে সংকট, এর যদি আমি গোড়ায় যদি সংকটের সমাধান না করে আগামী পথে হাঁটি, যত বড় ভবনই তৈরি করি না কেন, ভিত্তিহীনতার কারণে ভবন ধসে পড়বেই। অনেক ধন্যবাদ। সে আসল সংকটটা বলেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। একটু আসল সংকটটা একটু বলবেন সংক্ষেপে। আসল সংকট হয়েছে রাজনীতিহীনতা। কারণ আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি বুঝি ভাষণ দেওয়া, অন্য কোনো রাজনীতি আমরা বুঝি না, জানি না। সেটা কি মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটাকেই কি আপনি রাজনীতি? এগুলো হচ্ছে গালগপ্প, গালগপ্প। এটা বলার জন্য ওই বলাটাই বলি, কিন্তু পিপলের জন্য আমরা কি করি, কে করে? যেভাবে রাজনীতিবিদদের বক্তব্য আসতেছে সেটা যদি আমরা বিশ্লেষণ করি, আপনি দেখবেন মনে হবে যেন সে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতাকে কাউকে যাওয়া ঠেকানোর জন্য সে পুরা জিনিসটা করতেছে, কিন্তু কোথাও জনগণের জন্য আমি কিছু পাচ্ছি না। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীতে নতুন আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আজকে যারা দেখছেন সবাইকে, এবং সবাইকে বলবো যে আগামীর একটি আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুত হন, এবং বিপ্লব হবেই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ, অনেক গুরুত্বপূর্ণ এবং মতামত শুনলাম আমাদের কাছ থেকে। আগামীতে নতুন কোনো অতিথির সঙ্গে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। দেশের এই এখনো পর্যন্ত আমি মনে করি মহা সংকট পরিস্থিতির মধ্যে বিরাজমান। তো এই সংকট পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের যার প্রত্যেকের জায়গা থেকে, নিজস্ব জায়গা থেকে যার যেটুকু ভূমিকা পালন করার, আমরা সেটুকু দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা পালন করতে সচেষ্ট থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।